বিজেটি বিজেটির ফুল মিনিং হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তোমাদের আগে থেকেই হয়তো অনেকেরই আইডিয়া আছে, বা যাদের নাই একটু এটা মাথায় রাখো। এটার মানে হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তার মানে এটা এমন একটা ট্রানজিস্টর যার মধ্যে বাইপোলার জাংশন আছে। বাইপোলার জাংশন বলতে যেখানে কারেন্ট ফ্লো করবে, ইলেকট্রন আর হোল দুটার কারণেই কারেন্টের ফ্লো থাকবে, ওই ধরনের জাংশনকে বাইপোলার জাংশন বলে। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটাই হলো আমাদের বিজেটি। তাহলে বিজেটি সম্পর্কে যদি শুরু করি, প্রথমেই যেটা আসবে ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে, দেখো যে bipolar junction transistors or BJTs are three terminal non-linear electronic devices. থ্রি টার্মিনাল বলা হচ্ছে কারণ এখানে তিনটা টার্মিনাল আছে। আমরা পরেই দেখবো এটা সিম্বল, বা তোমরা যারা জানো তো অলরেডি ধারণা আছেই। এখানে তিনটা টার্মিনাল থাকে, এমিটার, কালেক্টর, বেস। এই তিনটা টার্মিনাল দিয়ে এই ডিভাইসটা তৈরি। এবং এখানে এটা নন লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার বলতে নর্মালি রেজিস্ট্যান্স হলো লিনিয়ার, তার মানে ওহমস ল অনুযায়ী আমরা যদি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ দেখি, তাহলে দেখা যায় নর্মাল রেজিস্ট্যান্স হলে এটা স্ট্রেট লাইন হয়, এটাকে বলা হয় লিনিয়ার ডিভাইস। বাট ট্রানজিস্টর বা বিজেপির ক্ষেত্রে যেটা হবে, এই গ্রাফটাই এরকম হবে অথবা এরকম হবে, এরকম কোন একটা নন লিনিয়ার বিহেভিয়ার দেখাবে। এই কারণে বলা হচ্ছে নন লিনিয়ার থ্রি টার্মিনাল ডিভাইস। BJTs are used as amplifiers in analog electronics. তার মানে বিজেটি কে অ্যানালগ ইলেকট্রনিক্সে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, আর বিজেটি কে ডিজিটাল ইলেকট্রনিক্সে সুইচ হিসেবে ইউজ করা হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সে বিজেটির ইউজ খুবই কম। এখনকার যেসব ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিট আছে, সেসব সার্কিটে বিজেটি প্রায় ইউজ হয় না বললেই চলে। যতটুকু হয় সেখানে এটাকে সুইচ হিসেবে ইউজ করা হয়। সুইচ হিসেবে ইউজ করলে ওইটাই আমরা বলবো আসলে এখানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর কাজ হচ্ছে। তাহলে এরপরে যেটা আসে, যে ইনভেন্টেড ইন 1948, বার্ডিন, ব্রেটেন এন্ড শকলি এট বেল টেলিফোন ল্যাবরেটরি। এটা হলো ক্যালিফোর্নিয়ার বেল টেলিফোন ল্যাবরেটরি আছে। সেই টেলিফোন ল্যাবরেটরিতে 1948-এ এই তিনজন সায়েন্টিস্ট মিলে বিজেটি আবিষ্কার করেছিলেন। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, বা এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এই বিজেটির আবিষ্কারটা যখন হয়, বিজেটির আবিষ্কার হওয়াকে আসলে আমরা বলি ইলেকট্রনিক্স এর যুগের শুরু হচ্ছে। তার মানে 1948-এ যখন বিজেটি আবিষ্কার হলো, তার আগের ইলেকট্রনিক্স এর কোনো কিছু ছিল না। 1948 থেকে ইলেকট্রনিক্স যুগ শুরু, এবং এটা তাহলে শুরুই হচ্ছে বিজেটির আবিষ্কার থেকে। তার মানে বিজেটির আবিষ্কারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এই সময় শুরু হচ্ছে একটা নতুন যুগের ইলেকট্রনিক্স এর। এখন আমরা সবকিছুই তো ইলেকট্রনিক্স এরই ইউজ করি, আমাদের পুরো লাইফই ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ডেন্ট। এবং এই যুগটা শুরু হয়েছে 48-এ বিজেটি আবিষ্কারের সময়। পপুলার ফর 3 decades বিফোর বিং ওভারটেকেন বাই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে 1948-এ যে আবিষ্কার হয়েছে, এই 48-এ আবিষ্কার হবার পর থেকে প্রায় 3 ডিকেড, 3 ডিকেড মানে 3 দশক, 30 বছরের মতন, প্রায় 1975 থেকে 80 এরকম একটা রেঞ্জ পর্যন্ত এই বিজেটি সবচেয়ে বেশি ইউজ করা হতো। এরপর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এটাকে ওভারটেক করে ফেলে, মানে এটার ইউজটা বেড়ে যায় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। কেন বাড়ে এটা কিন্তু আমরা আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসের টপিকের মধ্যেই ছিল যে কেন আমরা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বেশি ইউজ করি, এর অ্যাডভান্টেজ গুলো দেখবো আগের চ্যাপ্টারে লেখা আছে। তাহলে এটা হলো আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এখন একটা কথা তোমাদের মাথায় আসতে পারে যে বিজেটির ইউজ যদি এখন খুব কম হয়, তাহলে আমরা কেন এটা করবো, বা এটা সম্পর্কে কেন জানা দরকার। এটাও একটু বলে রাখি যে যদিও এটার ইউজ এখন কমে গেছে, বাট বিজেটি কিন্তু আমাদের জব লাইফে যখন তোমরা যাবা, এই জব লাইফে বিজেটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিজেটি খুব ইম্পর্টেন্ট। কেন একটু খেয়াল করলেই বুঝবা, যে যারা আমাদের জবের বা রিক্রুটমেন্টের কোয়েশ্চেন করে, তারা তো ম্যাক্সিমামই অনেক সিনিয়র টিচার বা সিনিয়র বস, এমপ্লয়ি, যাই বলি, ম্যানেজার। তারা যে সময় পড়াশোনা করেছেন, ওই সময় কিন্তু মসফেটের চেয়ে বিজেটির ইউজ বেশি ছিল। এই কারণে দেখবা যে রিক্রুটমেন্ট টেস্টে সাধারণত মসফেটের চেয়ে বিজেটির কোশ্চেনটা বেশি আসে, একদম বেসিক লেভেল। বাট পরবর্তীতে গেলে
মসফেটের ইউজটা অনেক বেড়ে যায়। এই কারণে বিজেটির বেসিক গুলো আমাদের জানা দরকার। এবং এই চ্যাপ্টারে তোমরা, এই চ্যাপ্টার বলবো না, এই কোর্সে তোমরা বিজেটি সম্পর্কে একটা হালকা ধারণা পাবে। এরপরে অ্যানালগ ইলেকট্রনিক্স 1 যে কোর্সটা আছে, ওই কোর্সে দেখবা আবার 50% এর উপরেই বিজেটি নিয়ে কথা হবে। ওইখানে বিজেটির ইউজটাই বেশি, প্রায় 70% এর কাছাকাছি বলা যায়। বিজেটি বাদ দিয়ে ওইখানে খুব কম জিনিস আছে। তো বুঝতে পারছো যে আমাদের বিজেটির পড়ার দরকারটা কি। যদি এটা পুরানো ডিভাইস বা এটা ইউজ কম, তারপরে এটা আমাদের রিক্রুটমেন্টের জন্য খুব জরুরি। তোমরা যারা আছো সবাই তো আসলে কম বেশি চাকরি করতে চাও বা জব লাইফে যাবাই, তখন এটার দরকার হবে। এখন আমরা চলে আসি বিজেটির আসলে স্ট্রাকচার কিরকম হয়। প্রথমেই বলে রাখছি, বিজেটি হলো দুই রকম হয়। এটাও তোমাদের অলরেডি জানা আছে, এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর, দুই রকম বিজেটি আমরা জানি। এনপিএন ট্রানজিস্টরে কি হয়, এনপিএন ট্রানজিস্টরটা হলো দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, মাঝখানে থাকে পি টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা বলি এনপিএন ট্রানজিস্টর বা এনপিএন বিজেটি, যে নামে আমরা প্রকাশ করি। এটা হলো দুই পাশে এন টাইপ, মাঝখানে পি টাইপ। যেটা হয় পি টাইপ থেকে বা মাঝখানের যে টার্মিনালটা, সেই টার্মিনাল থেকে যখন যেই টার্মিনালটা বের করা হয় সেটাকে বলা হয় বেজ। বাকি দুইটা টার্মিনালের ভিতরে দুইটাই এন টাইপ, ঠিক আছে, এটাও এন টাইপ এটাও এন টাইপ, বাট এক পাশের এন টাইপের দেখা যায় যে কোনো একটা এন টাইপের ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকে। এটা যদিও শুধু এন লেখা, বাট প্র্যাকটিক্যালি এক পাশে এন প্লাস হয়, তার মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই। এন আর এন প্লাস দুটার মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু তোমাদের আগে কয়েকবারই আলোচনা এসেছে। তাহলে এক পাশের ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই হবে, সেই টার্মিনালটাকে আমরা বলবো ইমিটার। আর এক পাশে তুলনামূলক কম থাকবে, সেই টার্মিনালটাকে আমরা বলবো কালেক্টর। তাহলে কি হচ্ছে, যেই পাশে এন প্লাস সেটা ইমিটার, মাঝখানে পি সেটা বেজ, এবং অন্য পাশে এন সেটা হলো কালেক্টর। এই তিনটা টার্মিনাল মিলে আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর। এবং এখানে দেখো যে দুইটা পিএন জাংশন আছে, এখানে একটা পিএন জাংশন, এখানে আরেকটা পিএন জাংশন। এই পিএন জাংশন দুইটার নামটাও একটু খেয়াল রাখো, যে যখন এমিটার আর বেজের মাঝখানে থাকবে এটাকে বলা হচ্ছে ইবিজে বা এমিটার বেজ জাংশন, আর যখন কালেক্টর আর বেজের মাঝখানে থাকবে তখন সিবিজে বা কালেক্টর বেজ জাংশন। তো এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টরের স্ট্রাকচার গেল। এখন দেখো, এটা হলো একটা পিএনপি ট্রানজিস্টরের স্ট্রাকচার, একদম সেমই আছে এনপিএন এর মতন। পার্থক্যটা কি, এখন দুই পাশে পি মাঝখানে এন। তাহলে দুই পাশে পি আর মাঝখানে এন থাকলে এটাকে আমরা বলবো পিএনপি ট্রানজিস্টর। আর এখানেও একই রকম, যে যেই টার্মিনালটাকে ইমিটার হিসেবে ইউজ করবো সে পাশে পি এর কনসেন্ট্রেশন অনেক হাই, তো পি প্লাস লিখে দিলাম। মাঝখানের টার্মিনালটা হলো বেস, যেটা এন, আর অন্য পাশের টার্মিনাল হলো কালেক্টর, যেটাকে আমরা পি দিয়ে বলছি। এখানেও একই, যে এটা হবে কি ইবিজে এমিটার বেস জাংশন, আর এটা হবে সিবিজে কালেক্টর বেস জাংশন। এখন এই যে জাংশন যে দুটো আছে, জাংশন দুইটার বিহেভিয়ারের উপর বেস করে মসফেটকে বা মসফেটের অপারেশনকে চার ভাগে ভাগ করা হয়। আমরা সরি মসফেট বলছি, বিজেটির অপারেশনের উপর বেস করে এই এর এটাকে চারটা রিজিয়নে ভাগ করা হয়। মসফেটের ক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম তিনটা রিজিয়ন, একটা কি ছিল স্যাচুরেশন, একটা ছিল ট্রানজিশন, একটা ছিল প্রথম যেটা লিনিয়ার রিজিয়ন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে চারটা রিজিয়ন। চারটা রিজিয়নকে কিভাবে আমরা ভাগ করছি, যখন দুইটা বিজেটির দুইটা জাংশনে রিভার্স বায়াসে থাকবে তখন আমরা বলবো এটা হলো রিভার্স কাট অফ রিজনে আছে। যখন দুইটাই ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন বলবো স্যাচুরেশনে আছে। যদি ইবিজে ফরওয়ার্ড আর সিবিজে রিভার্স থাকে সেটাকে বলবো অ্যাক্টিভ রিজন। আর যদি ইবিজে রিভার্স আর সিবিজে ফরওয়ার্ড থাকে তখন বলবো রিভার্স অ্যাক্টিভ রিজন। কাট অফ আর স্যাচুরেশন এই দুইটা রিজন আসলে ইউজ করা হয় সুইচিং এর সময়, ডিজিটাল ইলেকট্রনিক্স এটার ইউজ হয়। এই কাট অফ আর স্যাচুরেশন এই দুইটার ইউজ হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। আর অ্যাক্টিভ মোড ইউজ করা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। রিভার্স অ্যাক্টিভের আসলে প্র্যাকটিক্যালি ইউজ খুবই কম, এটা প্রায় ইউজ করা হয় না। অ্যাক্টিভ মোডটা ইউজ করা হয় অ্যানালগ ইলেকট্রনিক্সে অ্যাম্পলিফায়ার হিসেবে। তোমরা এই অ্যাম্পলিফায়ার হিসেবে এই বিজেটির ইউজ সম্পর্কে অনেক ডিটেল নেক্সট সেমিস্টারে দেখবো, ওইখানে এটার অনেক ডিটেল আসবে। এখন
বেসিক জিনিসগুলো একটু দেখে রাখো শুধু নিজেকে। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। যখন অ্যাক্টিভ রিজিয়ন নিয়ে কথা বলা হবে, এই অ্যাক্টিভ রিজিয়নের স্ট্রাকচারটা বা সার্কিটটা কিরকম হয় এইটা একটু এখানে বলা হবে। অ্যাক্টিভ রিজিয়নে যেটা হচ্ছে, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের দুই পাশে এন, মাঝখানে পি, এই পাশে এমিটার আছে। তো এমিটারটাকে আমরা ই এন প্লাস দিয়ে দিলাম এখানে। এখানে খেয়াল রাখো যে আমাদের সবচেয়ে কম ভোল্টেজ থাকবে ইমিটারে। এই যে এই পাশে দুটো ভোল্টেজ সোর্স আছে, সোর্সের ডিরেকশন দেখলেই বুঝবো যে এই জায়গার ভোল্টেজটা হলো সবচেয়ে লোয়েস্ট। আর এখান থেকে একটু বেশি ভোল্টেজ আছে বেজে, আরো বেশি ভোল্টেজ আছে কালেক্টরে। যখন এরকম একটা স্ট্রাকচার হবে যে ইমিটারের ভোল্টেজ সবচেয়ে কম, তার চেয়ে কিছু বেশি বেজে, তার চেয়ে আরো কিছু বেশি কালেক্টরে, তখন আমরা এটাকে বলবো অ্যাক্টিভ মোডে আছে। এখানে বোঝাই যাচ্ছে যে এই যে এই পিএন জাংশনটার কথা যদি চিন্তা করো, এই পিএন জাংশনে কি হচ্ছে, এই পিতে ভোল্টেজ বেশি, এন এ ভোল্টেজ কম। তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা হলো ফরওয়ার্ড বায়াসে আছে। আবার যদি আমরা উল্টাটা পরেরটা চিন্তা করি, পরেরটা বলতে এই যে এইখানে যেটা আছে, যে এখানে এন এ যাচ্ছে পজিটিভটা আর পি তে যাচ্ছে নেগেটিভটা, তার মানে এটা আছে রিভার্স বায়াস। যেখানে লেখা আছে এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। তো এই কানেকশনের কারণেই এখানে আমরা এটাকে অ্যাক্টিভ মোডে নিতে পারছি। এটা ফরওয়ার্ডে থাকবে, এটা রিভার্সে থাকবে। এখানে জাস্ট কানেকশনটা দেখে রাখো, আমাদের খুব বেশি যে দরকার হবে সেটা না। পরের সেমিস্টারে গেলে যখন তোমাদের এই অ্যাক্টিভ মোডের অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করানো হবে, তখন এই কানেকশন গুলা তোমাদের কাজে লাগবে। তখন বুঝতে পারবো যে আসলে চেঞ্জটা কোথায় আছে বা কি হচ্ছে এখানে। এখন এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে অ্যাক্টিভ মোডে থাকলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোরই একটু এখানে বর্ণনা টাইপের লেখা আছে। তোমরা যদি খেয়াল করো এখানে যে জিনিসগুলো আছে, প্রথমে কি আছে দেখো, ইগনোর ভেরি স্মল ড্রিফট কারেন্ট। তার মানে এখানে আসলে ড্রিফট কারেন্টের ব্যাপারটাকে ইগনোর করা হয়। এখানে সাধারণত ডিফিউশন কারেন্টের দিকেই বেশি নজর দেওয়া হয়, কারণ ওই যে বললাম যে এন প্লাস থাকে ইমিটার, তার মানে ওইখানে অনেক বেশি ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন গুলা ডিফিউশন করাবে, এই কারণে ডিফিউশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেকেন্ডে বলা হচ্ছে ইভিজে ইজ ফরওয়ার্ড বায়াসড ইন পিএন জাংশন। এটা অলরেডি দেখিয়ে আসলাম। হোলস আর ইনজেক্টেড ফ্রম দ্য বেস টু দ্য ইমিটার এন্ড ইলেকট্রনস ইনজেক্টেড ফ্রম ইমিটার টু বেস। তার মানে আমাদের আগের স্লাইডের ফিগার থেকে যদি আমরা দেখি, যে এখানেই দেখো যে এই পাশে হলো হোল ইনজেক্ট করা হচ্ছে বেস থেকে, আর কালেক্টর থেকে ইলেকট্রন ইনজেক্ট করা হচ্ছে কালেক্টর থেকে। তাহলে এই কথাটাই এখানে বলেছে, হোলস আর ইনজেক্টেড ফ্রম দ্য বেস টু দ্য এমিটার এন্ড ইলেকট্রনস ইনজেক্টেড ফ্রম এমিটার টু বেস। এমিটার থেকে বেজের দিকে ইলেকট্রন আসছে। এই দুইটা, যে এক পাশে ইলেকট্রন আসছে এক পাশে হোল আসছে, দুইটা কারণে যেহেতু কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারণেই কিন্তু শুরুতে বললাম যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখানে বাইপোলার কথাটা আসে এই কারণে, এখানে দুই রকম পোলারিটি আছে। দিস টু কম্পোনেন্টস কম্বাইন টু ফর্ম দ্য ইমিটার কারেন্ট আইই। মানে এমিটারের কারেন্টটা এই দুইটা কম্পোনেন্ট থেকেই আসে। এটা আমরা পরে দেখবো, এখানে আরো কিছু ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। A highly doped emitter and a lightly doped base keep the whole component of IE small. এখানে হোল কম্পোনেন্টে স্মল থাকে, যে এমিটারের কারেন্ট যেটা আইই, এই আইই এর মধ্যে হোলের কম্পোনেন্টটা তুলনামূলকভাবে অনেক স্মল থাকে। এরপর একটা গ্রাফিক্যালি দেখানো আছে, এই স্লাইডটা আসলে তোমাদের আপাতত দরকার নেই, এটা এখানে থাক, এটা দরকার হবে না, স্কিপ করে যাই। এই যেটা বললাম যে ইকুয়েশন গুলো দেখানো আছে, এই ইকুয়েশন অনেকগুলোই তোমাদের পূর্ব পরিচিত, নতুন ভাবে শেখার তেমন কিছু নাই। তারপরে কয়েকটা ইকুয়েশন একটু দেখে রাখো। সবগুলো ইকুয়েশন আসলে মুখস্থ করার বা জানারও দরকার নেই। এই তিন চারটে ইকুয়েশন জানা থাকলে বাকিগুলো এখান থেকে একটু হিসাব করলেই চলে আসে।
যেমন আমি যদি বলি যে দেখো প্রথম ইকুয়েশনটা আছে কি আইসি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিভি বাই ভিটি, এটা কিন্তু একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসের যে ইকুয়েশন, ওই ইকুয়েশনটা আছে, খেয়াল করলে দেখতে পাবা। কারণ কি এটা তো আসলে পিএন জাংশন, তার মানে ডায়োডের মতন থাকবে, এটা স্বাভাবিক। ডায়োডের ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশনটাই এখানে আইসির ভ্যালু, কালেক্টর কারেন্টের ভ্যালু। তারপরে কি আছে দেখো, তারপরে আছে এই ইকুয়েশনটা দরকার নেই, আমি একটু মার্ক করে দিচ্ছি যে ইকুয়েশন গুলো বেশি দরকার হবে। এই যে আইসি ইকুয়াল টু আলফা ই, মানে বেশি দরকার হবে বলতে এই কয়েকটা ইকুয়েশন জানা থাকলে বাকি সবগুলো এমনিতেই জানা যায়। তারপর হলো আইসি ইকুয়াল টু বিটা আইবি আর আলফা ইকুয়াল টু বিটা বাই বিটা প্লাস ওয়ান। এই চারটে ইকুয়েশন জানা থাকলে বাকি সবগুলো ঘুরে ফিরে এই চারটা থেকেই আসে, চারটাকেই হালকা ক্যালকুলেশন করলে দেখবা এরকম চলে আসে। তো এই চারটা ইকুয়েশন তোমরা একটু জেনে রাখবে। এখানে কালেক্টর কারেন্ট হলো আলফা ই, এখানে কালেক্টর কারেন্ট সমান বিটা আইবি, এপাশে আলফা সমান হলো বিটা বাই বিটা প্লাস ওয়ান, আর আইসি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিভি বাই এনভিপি। বাকি কারেন্ট গুলো এখানে খুব বেশি মুখস্থের দরকার নেই, চারটা থেকে আমরা সবগুলো পাবো। তো বারবার যেটা বলছিলাম যে আমরা কিন্তু ওই অ্যাক্টিভ মোড নিয়ে হিসাব করছি, কারণ একটা বিজেটি সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাক্টিভ মোডে, এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা বেশি ইউজ করি। অ্যাক্টিভ মোডে কিভাবে থাকে সেটা, তো অ্যাক্টিভ মোডের লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটা এখানে দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে এখানে লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা বলেছে যে উপরে আছে একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ভ্যালু, এটা যেহেতু আইসি থেকে আছে, আইসির আগের স্লাইডে যে ভ্যালুটা দেখলা সেই ভ্যালুটাই কিন্তু এখানে লেখা আছে, আইসি সমান আইএস ই টু দি পাওয়ার ভিবি ই বাই ভিটি। আগের স্লাইডেই ছিল এই ভ্যালুটা, এটা হলো এই কারেন্ট সোর্সের ভ্যালু। মাঝখানে বি বেজের এই যে এই নোটটা আছে, নিচের দিকে একটা ডায়োড দিয়ে বোঝানো হয়েছে কারেন্টটা নিচের ডিরেকশনে চলে যাচ্ছে। তাহলে আইবি আর আইসি দুইটা কারেন্ট এসে আসলে আইই মানে ইমিটার দিয়ে বের হয়ে যায়। এটা হলো লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট মডেল অ্যাক্টিভ মোডের, এটা হলো অ্যাক্টিভ মোডের জন্য। এটাকে একটু শিফট করে এরকম দিয়েছে যে দুইটা যে কোনো একটা দেখলেই হবে, এটা দেখলেও হয়। এখানে জাস্ট পার্থক্যটা হলো কারেন্ট সোর্সের ভ্যালুটা আলফা আইই দেয়, আমরা জানি আইসি সমান আলফা আইই, ওইখান থেকে এই ভ্যালুটা এসেছে। তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এই সার্কিটটার এই ভ্যালু গুলো জানলেই চলবে। এটা হলো কালেক্টর কারেন্টের ভ্যালু। এটা হলো অ্যাক্টিভ মোডের জন্য। রিভার্স অ্যাক্টিভ মোডের জন্য যেটা হয় একই জিনিস, দেখো ডিরেকশনটা শুধু উল্টা হয়ে গেছে। এই ডিরেকশনটা উল্টা বলতে কি, যে এখানে হলো ইমিটার দিয়ে কারেন্ট ঢুকলো, বেজ আর ইমিটারের কারেন্ট যোগ হয়ে আইসি দিয়ে বের হয়ে গেল। ডায়োডের ডিরেকশনটা এখন উপরের দিকে, আর আই এর ডিরেকশনটা উপরের দিকে, বেজের দিকে। এটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ মোডের জন্য। তার মানে অ্যাক্টিভ মোডে ছিল কালেক্টর আর বেজ দুই জায়গা থেকে কারেন্ট এসে ইমিটার দিয়ে বের হয়ে যাচ্ছে, এখন ইমিটার আর বেজ থেকে কারেন্ট এসে কালেক্টর দিয়ে বের হচ্ছে। এই দুইটা মডেলকে জাস্ট একসাথে করে একটা স্লাইডে দেখানো আছে, এটাকে বলা হয় এভার্স মোড মডেল। একটু খেয়াল করলে দেখো যে অ্যাক্টিভ মোড ছিল এইটা, অ্যাক্টিভ মোড হলো কালেক্টর থেকে আসলো, এইদিকে কারেন্ট সোর্স হয়ে এসে এই নোড দিয়ে ডায়োড হয়ে এমিটারে চলে আসে। এটুকু ছিল আমাদের ওই আগের স্লাইডে অ্যাক্টিভ মোডের এই লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। আর রিভার্স অ্যাক্টিভে কি ছিল, এমিটার থেকে আসলো কারেন্ট সোর্স হয়ে বেজের এই নোড হয়ে ডায়োড দিয়ে কালেক্টরে বের হয়ে যায়। তাহলে এই দুইটাকে যখন আমরা একসাথে এক জায়গায় করে দিলাম, এটাকেই বলা হচ্ছে এভার্স মোড মডেল, এই মডেলটার নাম। এরপর স্লাইডে জাস্ট দেখো তোমাদের এই যে পিএনপি ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টর দুই রকম ট্রানজিস্টরের সিম্বল দেওয়া আছে। এই সিম্বল গুলো তোমাদের ম্যাক্সিমামই পরিচিত, পুরানো সিম্বল। এখানে দেখো যে এনপিএন ট্রানজিস্টরে কি, বাঁ দিকে আছে বেস, নিচে যে পাশে অ্যারো দেয়া সেই অ্যারোর এই পাশটা হলো এমিটার আর উপরে কালেক্টর। আর পিএনপি ট্রানজিস্টরে কি একই রকম, এই পাশটা হলো বেস, অ্যারো দেওয়া পাশটাই ইমিটার, কিন্তু এখানে অ্যারোটা বের হয়ে যাচ্ছিল, এখন অ্যারোটা হলো ভেতরে ঢুকছে পিএনপির ক্ষেত্রে, আর নিচে কালেক্টর। সিম্বল দুইটাকে এখানে প্রকাশ করা হয়েছে শুধু, এনপিএন ট্রানজিস্টরের জন্য এটা, আর পিএনপির জন্য হলো নিচে এই ডানের এটা। আচ্ছা,
অ্যাক্টিভ মোডের জন্য কারেন্ট সিম্বলটা কিরকম হবে দেখো, আমরা কিন্তু একটু আগে অলরেডি দেখে আসলাম, একটা সার্কিট ছিল আমাদের এই যে এরকম। এই সার্কিটে কি স্ট্রাকচার দেখানো হয়েছিল, অ্যাক্টিভ মোডের স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়েছিল যে এই পাশে কারেন্ট সোর্স আছে, এই পাশেও কারেন্ট সোর্স, সরি এই পাশে ভোল্টেজ সোর্স আছে, এই পাশেও ভোল্টেজ সোর্স আছে। তাহলে কি এমিটার থেকে বেস পর্যন্ত একটা ভোল্টেজ সোর্স, বেস থেকে কালেক্টর পর্যন্ত আরেকটা ভোল্টেজ সোর্স। সেম জিনিসটাই দেখো আমাদের আচ্ছা, এই স্লাইডটা হলো পরের স্লাইডে যেটা ছিল, এই স্লাইডে আছে দেখো, এমিটার থেকে বেস পর্যন্ত একটা ভোল্টেজ সোর্স, আবার বেস থেকে কালেক্টর পর্যন্ত একটা ভোল্টেজ সোর্স। তাহলে এটা হলো একটা পিএনপি, সরি এনপিএন ট্রানজিস্টরের অ্যাক্টিভ মোডের সার্কিট ডায়াগ্রাম, একদম বেসিক সার্কিট ডায়াগ্রাম যদি বলি। আর ডান দিকে যেটা আছে সেটা হলো পিএনপির জন্য, পিএনপি ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম অ্যাক্টিভ মোডের। এরপর বোধহয় তোমাদের যে একটা ম্যাথ আছে, ম্যাথ গুলো আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আসলে ক্লাস সরাসরি হলে আমি এই এক্সাম্পল গুলো তখন দেখাতাম, পরের সেমিস্টারে গেলে এই বেসিক কিছু জিনিস তোমাদের এখানে দেখিয়ে হয়তো শুরু করব। এখন হলো ক্যারেক্টারিস্টিক কার্ভ। ক্যারেক্টারিস্টিক কার্ভের জন্য যে জিনিসটা দেখো খেয়াল করে, যে এখানে ক্যারেক্টারিস্টিক কার্ভে যেটা আছে আইসি ভার্সেস ভিবিই কার্ভ, এটা সিম্পলি বোঝাই যাচ্ছে। আচ্ছা এখানে অবশ্য আমার এই যে ইকুয়েশনটা উল্টা ভাবে লেখা হয়ে গেছে, মানে কোনো কারণে রিফ্লেক্ট হয়ে গেছে, এটা তো ওই যে পাওয়ার পয়েন্টে ছিল ওইখান থেকে কোনো কারণে হবে। আইসির ইকুয়েশনটা তোমরা ওই আগের স্লাইড, আগে যে স্লাইডে ছিল ইকুয়েশন গুলো ওখানে দেখে রাখবা, আইসি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি। তার মানে কি ডায়োডের মতো, যে থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে থাকলে কারেন্টের ভ্যালু জিরো, থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে উঠলে কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এটা হলো কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক আইসি ভার্সেস ভিবিই কার্ভ। এইটারই টেম্পারেচারের কারণে চেঞ্জটা কি হয় এটা একটু দেখানো আছে। এখানে যেটা হয়েছে দেখো, এখানে বলে দিয়েছে T1 সবচেয়ে বড়, তার মানে কি বেশি টেম্পারেচার যদি হয় ভোল্টেজ কম দিলেই কারেন্ট পেয়ে যাচ্ছে, টেম্পারেচার যত কমতে থাকবে তত কারেন্ট পাওয়ার জন্য বেশি ভোল্টেজ দিতে হবে। তার মানে টেম্পারেচারের সাথে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক বা আইসি ভার্সেস ভিবিই যে গ্রাফটা, আইসি ভার্সেস ভিবিই, এটা কি হচ্ছে, টেম্পারেচারের ইফেক্ট হলো কম টেম্পারেচার হলে বেশি ভোল্টেজ দিতে হবে, বেশি টেম্পারেচার হলে কম ভোল্টেজ দিলেই তো, কম ভোল্টেজে কারেন্টের ভ্যালু পাচ্ছি আমরা। এরপরও দেখো এখানেও কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক আছে, এইখানে গ্রাফটা কিন্তু আইসি ভার্সেস ভিবিই নাই, এখানে হলো আইসি ভার্সেস ভিসিবি। আগেটা ছিল আইসি ভার্সেস ভিবিই, এখন হলো আইসি ভার্সেস ভিসিবি। তাহলে এইখানে আমি যদি বলি, বা এখানে আসলে এতগুলা ফিগার দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, তোমরা যখন দেখবা যে কোনো একটা গ্রাফ দেখবা, এখানে 5টা গ্রাফ দেখানো আছে প্যারালাল, কোনো দরকার নেই দেখার, যে কোনো একটা, যে এইটাই আমরা দেখছি যে এই গ্রাফটা দেখলেই হবে, একটা গ্রাফ, গ্রাফটা হবে এরকম। এখানে কি হচ্ছে, জিরোতে কারেন্টের কিন্তু একটা ভ্যালু আছে, যখন কালেক্টর বেস ভোল্টেজটা জিরো, এই যে এই সার্কিট থেকে এই গ্রাফটা আসে, যখন কালেক্টর বেস ভোল্টেজটা জিরো তখনই একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, যেটা এই পজিশন পর্যন্ত কারেন্টের ভ্যালুটা দেখো, এখান থেকে এই পর্যন্ত কারেন্টের ভ্যালু প্রায় সমান, যে একটা ফিক্সড কারেন্ট পাচ্ছি। এর নিচে আসলে কারেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে, আবার এর উপরে উঠলে কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। সাধারণত যেখান থেকে কারেন্টের ভ্যালুটা কমে যাওয়া শুরু করে ওই ভ্যালুটা -0.5 থেকে -0.4 এই রেঞ্জে থাকে। এই রেঞ্জে আসলে কারেন্টের ভ্যালুটা, মানে এই রেঞ্জের চেয়েও নেগেটিভ দিকে আরো গেলে এই কারেন্টের ভ্যালুটা কমে যায়, আর পজিটিভ দিকে থাকলে বা এর বেশি থাকলে কারেন্টের ভ্যালুটা মোটামুটি ফিক্স থাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। তো এখানে তোমরা যখন দেখবা জাস্ট একটা গ্রাফ দেখবা, সবগুলা গ্রাফ দেখার দরকার, একটা গ্রাফ হলেই হবে। দেখো এখানে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক এর লাস্ট গ্রাফটা আছে, লাস্ট গ্রাফটা হলো আইসি ভার্সেস ভিসিই। ভিবিই দেখেছি, ভিসিবি দেখেছি, এটা হলো ভিসিই। এটার জন্য যে সার্কিট ডায়াগ্রামটা এখানে একটু সিম্পল ভাবে দেয়া আছে, এটা সার্কিট ডায়াগ্রাম। এখানে যদি তোমরা দেখো এই জায়গার গ্রাফটা কিন্তু একদম মসফেট এর ক্যারেক্টারিস্টিক গ্রাফের মতোই আছে,
মসফেটে যেরকম দেখে এসেছিলা ওই একই রকম আছে, অর্থাৎ শুরুতে অনেক শার্পলি বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে এই ইনক্রিমেন্টটা আস্তে আস্তে কম, মানে আগের মতন থাকে না, এখানে গিয়ে মোটামুটি ফিক্সড হয়ে যাচ্ছিল, কিন্তু ওই হালকা পরিমাণে বাড়তে থাকে। এই গ্রাফটাই এক্স্যাক্টলি, এই গ্রাফটা দেখবা মসফেটের চ্যাপ্টারে আছে তোমাদের। এবং ওইখানে এটাও আছে যে একদম এরকমই আছে যে পিছন দিকে বাড়ালে একটা পয়েন্টে এসে কাট করে, যে পয়েন্টটাকে আমরা বলি আর্লি ভোল্টেজ, যেটাকে প্রকাশ করা হয় ভিএ দিয়ে, মাইনাস ভিএ অথবা শুধু ভিএ যেটাই বলি সেটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো আমাদের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর লাস্ট গ্রাফ। এখন হলো আমাদের এই চ্যাপ্টারেরই তোমাদের এই সিলেবাসের এই লাস্ট স্লাইড, যেটা এটা হলো লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। এখানেও তোমরা একটু খেয়াল করো, মসফেটের সাথে এটা কিন্তু একদম মিল আছে। মসফেটে যেটা ছিল, এই টার্মিনালটা ছিল গেট, এই টার্মিনালটা ছিল কালেক্টর, এই টার্মিনালটা ছিল, সরি মসফেটে তো কালেক্টর, মসফেটে এটা ছিল ড্রেন, এই কালেক্টর, এই টার্মিনালটা ছিল সোর্স। এই তিনটা টার্মিনাল ছিল মসফেটে। এবং গেটটা যেহেতু মসফেটে সবসময় ফিজিক্যালি আইসোলেটেড থাকে, তাহলে কি এই জায়গায় কোনো কানেকশন ছিল না। এখানে যেমন একটা ডায়োড দিয়ে কানেকশন দেয়, এই জায়গাটা ওইখানে ওপেন ছিল, জাস্ট এরকম এসে এখানে থেমে গেছে, নিচে এরকম। এখন যেটা চেঞ্জ আসলো, শুধুমাত্র গেটের জায়গায় আসবে বেস, সোর্সের জায়গায় ইমিটার, ড্রেনের জায়গায় কালেক্টর। আর এই জায়গাটায় গেটটা যেমন ওপেন ছিল, এখানে হলো বেস থেকে সোর্সের দিকে একটা ডায়োড থাকবে, এবং এখানে একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের হলো হলো বিটা আইবি। ওই যে কালেক্টর কারেন্টের একটা ইকুয়েশন, আইসি ইকুয়াল টু বিটা আইবি, তোমরা ওই যে ওই স্লাইডে গেলেই দেখবা যেখানে লেখা আছে আইসি ইকুয়াল টু বিটা আইবি, ওই ইকুয়েশনটা এখানে ইউজ করা। এবং আর নট, আর নট হলো এখানে আউটপুট রেজিস্ট্যান্স, এই আর নট এর ভ্যালুটা এখানে বলে দিয়েছে ভিএ, ভিএ মানে আগের স্লাইডে যেটা দেখে আসলাম, ভিএ আর্লি ভোল্টেজ ডিভাইডেড বাই এই নিচের দেখো এটা কিন্তু আইসি, কালেক্টর কারেন্ট, ওই ভ্যালুটাই আছে আইসি, তার মানে ভিএ বাই আইসি, এই ভ্যালুটাই হলো এই আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে এটা হলো একটা বিজেটির লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা দিয়ে তোমাদের এই বিজেটির চ্যাপ্টার প্লাস সিলেবাস শেষ হচ্ছে, ঠিক আছে। লাস্টের এই বিজেটির চ্যাপ্টারে খুব বেশি কিছু দেখানো হয়নি, অনেক অল্প কয়েকটা টপিকে দেখানো হয়েছে, এবং একটু শর্টকাটে তোমরা দেখে রাখো। এখন পরীক্ষা সম্পর্কে আমি বলি, নেক্সট দিনই তো এক্সাম, মানে আর তো ক্লাস নেই। জি স্যার। বলো কি বলতে চাচ্ছিলে, বলো। স্যার এই পরীক্ষা সম্পর্কে স্যার আর কি জানার ছিল, আপনি তো বলতেছেন, এখন বলেন স্যার, এটাই যে প্রশ্ন করতেছিলেন স্যার। আচ্ছা, পরীক্ষা সম্পর্কে যেটা বলতে যাচ্ছি, তোমাদের মিডের সিলেবাস আর ফাইনালের সিলেবাসের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। মিডের সিলেবাসে দেখো খেয়াল করে, ওইখানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি ছিল, ম্যাথ তুলনামূলক কম। সিলেবাসের কথাই যদি চিন্তা করো, এখানে ম্যাথের খুব বেশি অপশন ছিল না। এইখানে কিন্তু ম্যাথ না, কি বলি, সার্কিট কম ছিল, ওইখানে থিওরি বেশি ছিল, সার্কিট কম। আর এই কোর্সে যদি দেখো যে মিডের পরে যে আমাদের টপিক গুলো আসলো, বিজেটি বা ডায়োড অথবা মসফেট, এগুলোতে কিন্তু অনেক রকম সার্কিট আছে, তারপর অনেক রকম ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। তো তোমরা এই ফাইনালের জন্য যেটা, যে এই সার্কিট এবং গ্রাফ গুলা খুব ভালো মতন দেখো, ছোটখাটো কোশ্চেন অল্প কিছু থাকতে পারে। মিডের আগে যেটা ছিল সেটা হলো টোটালি থিওরিটিক্যাল একটা পার্ট। তোমাদের সিলেবাসটাই ওইখানে দেখবে অনেক রকম, যে কিভাবে পি টাইপ তৈরি হচ্ছে, ডোপিং কাকে বলে, এন টাইপ সেমিকন্ডাক্টর, বা এরকম অনেকগুলা থিওরিটিক্যাল টপিক বেশি ছিল ওই পাশে, ব্যান্ড গ্যাপ এনার্জি কাকে বলে। এখন হলো আবার আমাদের সার্কিট এবং গ্রাফের পার্টটা বেশি সিলেবাসের এই পার্টে। তো তোমরা সার্কিট গুলো ঠিক মতন দেখো, গ্রাফ যেগুলো দেওয়া আছে গ্রাফ গুলো একটু ঠিক মতন দেখো, আর ছোটখাটো কিছু কোয়েশ্চেন এখানে আছেই, ওগুলা দেখবা। তোমাদের মিডে না, ফাইনালে যেটা আছে, ফাইনালের মার্ক ডিস্ট্রিবিউশন হবে 20-20, মানে 20 মার্কস থাকবে এমসিকিউ, 20 মার্কস থাকবে থিওরি। এমসিকিউ গুলো এখান থেকে কনসেপচুয়াল জিনিসগুলাই থাকবে, যেগুলো লেকচার বলা হয়েছে, এখান থেকেই 20 মার্কসের এমসিকিউ থাকবে। যদি সরাসরি কোয়েশ্চেন থাকে, যেমন যে কোনো একটা কোয়েশ্চেন, যে একটা ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ কত, এখানে যেমন তোমাদের ক্যালকুলেশনে কিছু নাই, এগুলো 1 মার্কে থাকবে। আবার যদি একটুখানি ক্যালকুলেশনের ব্যাপার থাকে, যে 300 কেলভিন টেম্পারেচারে থার্মাল ভোল্টেজের ভ্যালু কত, তখন তো তোমাদের এক লাইন ক্যালকুলেশন করে আসতে হবে ক্যালকুলেটর দিয়ে। ওই ধরনের কোয়েশ্চেন থাকলে আবার মার্ক হয়তো 1 মার্কের জায়গায় 2 মার্ক থাকবে।
কারণ তোমাদের ওখানে একটু সময়টাও বেশি দরকার। জি স্যার। হ্যাঁ, তোমাদের এখন যেটা যে, তোমরা তো গত মিড টার্মটা কি ভার্সিটিতে বসে দিয়েছিলে নাকি তোমাদের না অনলাইনে স্যার, হয়েছিল? আমরা তো মিড টার্ম অনলাইনেই দিলাম স্যার। এই সেমিস্টার না, ঈদের গত আগে সেমিস্টারে? গত সেমিস্টারে? গত সেমিস্টারের মিড টার্ম স্যার, ফার্স্ট সেমিস্টারের মিড টার্ম আমরা ভার্সিটিতে দিছিলাম। ভার্সিটিতে আচ্ছা, দিছিলাম। ওইখানে দেখেছো তোমাদের এমসিকিউ 10টা থাকে 10 মিনিট। তো আমাদেরও এইবারও যেটা বলা হয়েছে 20টা এমসিকিউ 20 মিনিট, কিন্তু তোমরা যেহেতু অনলাইনে দিবা, কিছু সাবমিশনের ব্যাপার আছে, একটু টাইম লাগে, এর জি জন্য স্যার। 5 মিনিট এক্সট্রা করে 25 মিনিটস দেওয়া হবে তোমাদের এমসিকিউর জন্য। জি স্যার। আর জি স্যার। বাকি যে 1 ঘন্টা 35 মিনিট, এই 1 ঘন্টা 35 মিনিট থাকবে রিটেন টেস্টের জন্য, টোটাল 2 ঘন্টা। জি স্যার। আরেকটা স্যার জিনিস খেয়াল একটা কথা রাখবা। বলতাম। হ্যাঁ, 1 মিনিট আমি এটা বলে নেই, লাস্টে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো তোমাদের একটা খুব ভালো উপায় হবে, তোমরা ওই যে নর্মালি তো থিওরিটা যখন দেখো, কোনো একটা সার্কিট আঁকলা বা কোনো একটা কোশ্চেন আনসার লিখলা, ওইটা ছবি তুলে আপলোড করে দাও। তোমাদের ওই মোবাইলে যদি ছবি থেকে পিডিএফ এ কনভার্ট করার সফটওয়্যার ডাউনলোড করে নাও, কোন একটা জি অ্যাপ। স্যার, আছে স্যার। হ্যাঁ, এটা তোমার হয়তো আছে, সবার কিন্তু এরকম নাই। এই জিনিসটা করে নিলে সুবিধা যেটা হবে, পিডিএফ করলে প্রপার্টি অনেক কমে যায়। তো যাদের নেট একটু দুর্বল তাদের জন্য এটা খুবই সুবিধা। ধরো তুমি একটা ছবি করলে যেটা 4-5 মেগাবাইট হয়, পিডিএফ করলে 1 মেগাবাইটের নিচে নেমে যায়। তো যারা আছে তো আছেই, যাদের নাই তারা এই টাইপের কোন একটা অ্যাপ ইনস্টল করে রাখবা, তাহলে দেখবা পরীক্ষার সময় ওই ছবি টবি তুলতে বা সাবমিশন করতে গেলে ঝামেলা কম হবে। জি হ্যাঁ, স্যার। বলো কি যেন একটা বলছিলাম। স্যার আগের আগের বার তো আপনি একটা একটা করে প্রশ্নের জন্য স্যার এক একটা করে মানে জায়গা করে দিছিলেন আর কি, হুম। আমাদের গতবার যে মিড টার্ম পরীক্ষা হলো হ্যাঁ, হ্যাঁ। ঈদের আগে। এইবার আমার যেটা স্যার প্ল্যান এবার আছে সেটা হলো যে, তোমাদের ধরো যে কটা কোশ্চেনই থাক, সবগুলা তোমরা একসাথে লিখে একসাথে ছবি তুলে একটা বড় জি স্যার। পিডিএফ বানাবা, সেটা হ্যাঁ হ্যাঁ, সাবমিট করবা। আমি এইটাই বলতে চাইছিলাম, এইটা করলে স্যার ভালো হয় স্যার, আমাদেরও আচ্ছা, একটু ঠিক আছে। টাইমটা হ্যাঁ, কম লাগে, হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হয় স্যার। ঠিক আছে। অ্যাসাইনমেন্টের মতো করে দিলেন জায়গাটা কইরা, পরে আমরা যার যার মতো সাবমিট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, সেটা করা যাবে, সেটা আমার নিজেরই প্ল্যানে আছে। আর তোমাদেরও জি ওইটা স্যার। জি বললাম, স্যার। যাদের কাছে পিডিএফ কনভার্ট করার অপশন নাই, তারা সবাই এটা একটু নিজেরা দেখে রাখবা। যদি হ্যাঁ হ্যাঁ। নিজে না পারো তাহলে ওই যে যাদের কাছে আছে তাদের সাথে একটু যোগাযোগ করো, কোন অ্যাপটা দিলে সুবিধা এটা হয়। তো এগুলো জি অনেক স্যার। অ্যাপই পাওয়া যায়, কোনটা সুবিধা বা জি কোনটা স্যার, প্লে ইজিলি পারবে। স্টোরে আছে স্যার, ইমেজ টু ওটা পিডিএফ দিয়ে দিলো, করে কনভার্টার। দিলো। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো। স্যার এই যে পিডিএফ কনভার্ট করলে যে লিংকটা, ওই লিংকটা কিন্তু ওই আপনার গুগল ক্লাসে যায় সাবমিট হয় না। মানে পিডিএফ করলাম, পিডিএফ ফাইলটা তৈরি করার পরে আপনার হুম। ওই এখানে যে লিংকটা হয়, ওই লিংকটা কিন্তু গুগল ক্লাসে যায় সাবমিট হয় না, আমার কাছে যে কেন? অ্যাপটা আছে আর কি। তাহলে অ্যাপ চেঞ্জ কর। না, হওয়ার তো কথা। আমি ওই সাবমিট যে ফটো আমরাও, কনভার্ট টু পিডিএফ, ওইটা আর কি, ফটো টু হ্যাঁ হ্যাঁ পিডিএফ আমরাও, ফাইল, হ্যাঁ ওইটা ওইটা ইয়া, ডাউনলোড ওটা করছিলাম। দিয়ে হয় হয় ওটা দিয়ে হয় পাগল। তাহলে মনে হয় তোমার তাহলে আমি টাইম শেষ সিস্টেমটা হয়ে হয়তো গেছিল জানি কোনো না। রকম। এটা হতে পারে যে তুমি টাইমের পরে দিয়েছো, ওই টাইমে হয় নাই। যান্ত্রিক ত্রুটি আছে স্যার তাহলে। না স্যার, ওইটা আমি মানে সময় থাকতে দিছি, কিন্তু আমার ওই জিনিসটা হয় না। অন্যান্য অ্যাসাইনমেন্ট বা বলেন ওই পরীক্ষার ক্ষেত্রে না, আমি আমি আরো অন্য অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে আমি এই ধরনের সমস্যাতে ভুগছি আর কি, পরে আমি একটা একটা করে ছবি তুলে দিতে হয়েছে। তাহলে তুমি একটু আরেকটা অ্যাপ দিয়ে ট্রাই করে দেখো। এমন হতে পারে তোমার ফোনের সাথে ওই অ্যাপের ঝামেলা আছে, মানে অনেক সময় হয় যে একটা সেটে জি আর স্যার স্যার। আমার হার্ডওয়্যারের সাথে। মোবাইলটাও খুবই দুর্বল, র্যাম মাত্র 1 জিবি, এই জন্য ও, প্রবলেম হচ্ছে আমার। ভার্সনের একটু ঝামেলা আছে হয়তো বা স্যার। হ্যাঁ, তাহলে একটু যেটা বেসিক ভার্সন ওই টাইপের কিছু একটা ইউজ করো, ইজিলি পারবা, এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আমি আজকে ক্লাসের যে ভিডিও রেকর্ড গুলো, এগুলো দেখি কালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব তোমাদের। আমার কোর্সের পরীক্ষা তো মোস্ট প্রবাবলি শনিবার 6টায় দেখলাম রুটিনে, শনিবার 6টা? মনে হয়। তোমরা একবার চেক করে দেখো, আমি তো এরকমই দেখলাম, আচ্ছা স্যার। তোমাদেরটাই তো মনে হয়। যাই হোক, যখন জি স্যার, শনিবার। পরীক্ষা হবে, হ্যাঁ যখন এক্সাম হবে, তোমরা মোটামুটি 10-15 মিনিট আগে সবাই কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, যদি আর কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আমি ক্লোজ করছি। জি স্যার।